হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স গাইডেন্স। আজকে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার প্রথম অধ্যায় ভৌতরাশির পরিমাপ এবং মাত্রার প্রথম ক্লাস করাবো। তার আগে কিছু কথা বলে নেওয়া যাক। সেটা হলো কি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স একে অপরের পরিপূরক, অর্থাৎ একটাকে যদি তুমি বাবা ভাবো তাহলে অপরটা কি তোমার মা। বাবা যেমন মাকে ছাড়া চলতে পারে না, বা মা যেমন কি বাবাকে ছাড়া চলতে পারে না, অর্থাৎ কি একে অপরের উপর নির্ভরশীল। ঠিক একই রকমভাবে এখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটোরও সম্পর্ক কিন্তু তাই, যে ম্যাথামেটিক্স বেশি ভালো বুঝতে পারে সে কিন্তু ফিজিক্স এমনিতেই বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা শুরু করছি ভৌতরাশির পরিমাপ এবং মাত্রা। তো ডেমো ক্লাসে আমি কিছু তোমাদের এখানে পড়িয়েছিলাম। যারা এখনও পর্যন্ত ডেমো ক্লাসটা দেখোনি, চাইলে আই বাটন থেকে সেই ডেমো ক্লাসটাও দেখে নিতে পারো। সেখানে আমি কি পড়েছিলাম তার একটা আমি হাইলাইট তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। আচ্ছা, ভৌতরাশি কি এবার বুঝে নাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো, তাকেই বলবো ভৌতরাশি, বা তাদেরকেই বলবো ভৌতরাশি। তাহলে যেগুলোকে পরিমাপ করা যাবে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, বল, ক্ষেত্রফল, আয়তন, এগুলো হলো কি এক একটা প্রাকৃতিক বিষয়। তাহলে এগুলোকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। তাহলে এগুলো হয়ে গেল কি ভৌতরাশির এক একটা উদাহরণ। এরপর নেক্সট আমরা জানবো কোনো একটা বস্তু রয়েছে, ধরে নাও কি এই বস্তুটার কি রয়েছে, ধরে নাও এই একটা বস্তু, এই বস্তুটার আমরা কিছু দেখছি কি এর গন্ধ, বর্ণ, স্বাদ, কাঠিন্য বা হার্ডনেস। গন্ধ, বর্ণ, স্বাদ, কাঠিন্য, এগুলো কার, এই বস্তুটার ধরে নাও। তাহলে দেখো এই বস্তুটার এগুলো হলো কি এক একটা ধর্ম। এই ধর্মগুলোকে আমরা কখনোই ভৌতরাশি বলতে পারবো না। কারণ কি এগুলোর শুধুমাত্র কি করতে পারবো, এগুলোর শুধুমাত্র গুণগত পর্যবেক্ষণ করতে পারবো। এগুলোকে কি করতে পারবো, গুণগত পর্যবেক্ষণ করতে পারবো, কিন্তু এগুলোকে কি করতে পারবো না, কোনো রকমের পরিমাপ করতে পারবো না। সে নয়, যেমন হাসি, কান্না, রাগ, অভিমান, এই সমস্ত কি এগুলো গুণগত পর্যবেক্ষণ করতে পারবো, কিন্তু এগুলোকে পরিমাপ করতে পারবো না। কতটা কান্না তুমি কতটা কেঁদেছো কোনোদিনও মাপতে পারবে? তাহলে এগুলো কি আমরা সরাসরি মাপতে পারছি না। তাহলে যে সমস্ত বিষয়গুলোকে আমরা সরাসরি পরিমাপ করতে যদি না পারি, তাহলে সেগুলোকে আমরা কখনোই ভৌতরাশি বলতে পারবো না। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এরপর নেক্সট আমরা চলে আসলাম কি পরিমাপের একক বলতে কি বুঝি সেটা একটু আমরা জেনে নেব। তাহলে দেখো ভৌতরাশির পরিমাপ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নাও। ভৌতরাশির পরিমাপ সমান ভৌতরাশির সাংখ্যমান, এটাকে আমরা স্মল এন দিয়ে লিখব, ইনটু তার কি একক, এটাকে আমরা স্মল ইউ দিয়ে লিখব, স্মল ইউ দিয়ে লিখব। তাহলে দেখো ভৌতরাশির পরিমাপ সমান সমান কি ভৌতরাশির সাংখ্যমান ইনটু একক। তাহলে এটাকে একটু আমরা উদাহরণের সাহায্যে এটাকে জেনে নিচ্ছি। কীরকম দেখো, ধরে নাও কোন একটা পাত্রে জল রয়েছে। কতটা জল রয়েছে সেটা আমি বলছি কি জলের আয়তন 5 লিটার। কি বললাম, কোন একটা পাত্রে ধরে নাও এই পাত্রটার মধ্যে জল রয়েছে, কতটা রয়েছে 5 লিটার। তাহলে দেখো এখানে জলের আয়তন, এই আয়তনটাকে আমরা কি করতে পারবো, পর্যবেক্ষণের সাথে সাথে পরিমাপ কিন্তু করতে পারবো। তাহলে দেখো এই আয়তনটা কতটা বলেছি 5 লিটার। এবার দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হলো 5 আর একটা হলো কি লিটার।
ফাইভটাকে কি বলবো, জলের আয়তনের সাংখ্যমান। তাহলে দেখো এখানে ভৌত রাশিটা কি, আয়তন। তাহলে এখানে ফাইভটা হয়ে যাচ্ছে কি, এই আয়তনের সাংখ্যমান, এবং এর পাশে যেটা আছে লিটার, এটা হলো কি, জলের আয়তনের একক। ক্লিয়ার হলো? তাহলে দেখো জলের আয়তন এটা একটা কি, ভৌত রাশি। এই ভৌত রাশিটা কীভাবে পরিমাপ করা গেছে, 5 লিটার এর সাহায্যে। এখানে কি রয়েছে, 5-এর সাথে সাথে একটা কি রয়েছে, ইউনিট বা একক রয়েছে। এটা হলো তার সংখ্যাটা, আর এটা হলো একক। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো রাশির একক যত বড় হবে, কোনো ভৌত রাশি ধরে নাও যে কি এককটা খুব লার্জ বা খুব বড়, সেক্ষেত্রে তার পরিমাপটাও কি হবে, খুব স্মল হবে বা খুব ছোট হবে। এবার নেক্সট আমরা আলোচ্য বিষয়ে চলে আসছি, এককের প্রয়োজনীয়তা। এককের প্রয়োজনীয়তা। আচ্ছা, এককের প্রয়োজনীয়তা বলতে কি বুঝি, তোমরা ক্লাস 9-এ এগুলো পড়ে এসছো, তবু আমি যেহেতু ক্লাসটা তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো, এই কারণেই তোমাদের এইখানে এককের প্রয়োজনীয়তাটাও একটু ভালো করে জেনে নিতে হবে। তাহলে যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে আমরা কি দেখলাম, কি দরকার পড়ছে, এককের দরকার পড়ছে। তাহলে এককের প্রয়োজন কেন পড়লো, তার একটু ডিটেলসটা আমরা এবার জেনে নেব। তুমি দোকানে গিয়ে ধরে নাও, দোকানে গিয়ে বলছো যে আমাকে 5 ডাল দিন বা 5 চাল দিন। তাহলে দোকানদার কি তোমার কথাটা কি ক্লিয়ারভাবে বুঝতে পারবে? তাহলে দোকানদার কি করতে পারে, তোমাকে 5টা ডাল গুনতি করেও দিতে পারে, বা 5 কিলো দিতে পারে, 5 কুইন্টাল দিতে পারে। তার মানে কি এইখানে তুমি তাকে বোঝাতে পারলে না যে 5 দাও। 5 বলতে কি, এখানে কোনো ইউনিট নেই, শুধুমাত্র কি রাশির মান আছে, চালের শুধুমাত্র মান আছে কি 5। তাহলে 5-এর মধ্য দিয়ে কিন্তু কোনো কিছুই বুঝতে পারলাম না। তাহলে কি এই জন্যই কিন্তু এককের দরকার পড়ছে। আরও আমরা ডিটেলসে এটা জানছি। তাহলে প্রথমত দেখো, কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে অবশ্যই কি দরকার, একক কিন্তু লাগবে। তাহলে ভৌত রাশি পরিমাপ করতে গেলে একক কিন্তু দরকার, ঠিক আছে? এটা তোমরা জেনে নেবে। একক ছাড়া কোনো ভৌত রাশিকে পরিমাপ করা যাবে না। তাহলে শুধুমাত্র ভৌত রাশির সাংখ্যমান বা শুধুমাত্র সংখ্যাটা দিয়ে কখনোই তাকে সঠিকভাবে আমরা কি করতে পারবো না, পরিমাপ করতে পারবো না। একক ছাড়া কোনো ভৌত রাশি পরিমাপ করা যায় না। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলেছে, এককের সাহায্যে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়। তার মানে কি এককের সাহায্যে আমরা কি করতে পারি, দুটি একই রকমের ভৌত রাশির মধ্যে তুলনা করতে পারবো। উদাহরণ হিসাবে একটু আমরা দেখে নিচ্ছি। ধরে নাও একই রকমের দুটো পাত্র রয়েছে, এই একটা পাত্র আর ধরে নাও এই একটা পাত্র। তাহলে এই দুটো পাত্রের মধ্যে ধরে নাও প্রথম পাত্রে জল রয়েছে কত, 5 সেন্টিমিটার, অর্থাৎ এর উচ্চতাটা, প্রথম পাত্রে জলের উচ্চতা হলো কি 5 সেন্টিমিটার, আর দ্বিতীয় পাত্রে জল কতটা আছে, এটা ধরে নাও 7 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রথম পাত্রে উচ্চতা জলের কত, 5 সেন্টিমিটার, দ্বিতীয় পাত্রে জলের উচ্চতা কত, 7 সেন্টিমিটার। তাহলে এই দুটো পাত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো পাত্রের মধ্যে দ্বিতীয় পাত্রটাতে জলের উচ্চতাটা কি রয়েছে, বেশি রয়েছে। তাহলে এবার কতটা বেশি রয়েছে সেটা বুঝতে গেলে আমরা কি করব, 7 থেকে 5টাকে বিয়োগ করব। তাহলে যেটা আসবে সেটা কত, 2 সেন্টিমিটার। তাহলে দেখো এই ইউনিট বা এককের সাহায্যে আমরা কি করতে পারলাম, দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কিন্তু তৈরি করতে পারলাম। এখানে দেখো দুটি সমজাতীয় ভৌত রাশি বলতে কি বুঝি আমরা, এখানে কিন্তু সেন্টিমিটার, অর্থাৎ দুটো সমজাতীয় ভৌত রাশি এখানে কি, এখানে কিন্তু উচ্চতাটাকেই বোঝাচ্ছে।
তাহলে কি প্রথম পাত্রের জলের উচ্চতা 5 সেন্টিমিটার, দ্বিতীয় পাত্রের জলের উচ্চতা হলো 7 সেন্টিমিটার। তাহলে এই দুটো পাত্রের মধ্যে জলের উচ্চতার পার্থক্য কতটা? 2 সেন্টিমিটার। তাহলে এককের সাহায্যে আমরা কি করতে পারলাম? দুটো সমজাতীয় ভৌত রাশির মধ্যে তুলনা করতে পেরেছি। এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য আমরা করতে পারবো। তাহলে কি এককের সাহায্যে ভৌত রাশিগুলির মধ্যে কি করা যাবে? পার্থক্য করা যাবে। একটা উদাহরণটা আমরা দেখে নিই। লিটার এককের সাহায্যে জলের আয়তনকে কি করতে পারছি? প্রকাশ করতে পারছি। আবার সেন্টিমিটার এককের সাহায্যে জলের উচ্চতাকে প্রকাশ করা যাচ্ছে। তাহলে কি বললাম? এখানে আয়তন হলো কি একটা ভৌত রাশি, এর এককটা হলো কি? লিটার। আবার উচ্চতা আর একটা ভৌত রাশি, এর একক হলো কি? সেন্টিমিটার। তাহলে দেখো এই দুটো কি আলাদা ভৌত রাশি, এই দুটো আলাদা ভৌত রাশি হলেও এই দুটোর মধ্যে আমরা কি পার্থক্য করতে পেরেছি? কার সাহায্যে? এককের সাহায্যে। তাহলে এককের সাহায্যে বিভিন্ন ধরনের যে সমস্ত ভৌত রাশিগুলো থাকে তাদের মধ্যে আমরা কি করতে পারবো? পার্থক্য করতে পারবো। ঠিক আছে? তাহলে এখান থেকে একটু তোমরা এটা দেখে নেবে। এককের যে প্রয়োজনীয়তা, এই এককের প্রয়োজনীয়তার মধ্যে আমি কি তোমাদের 3টা পয়েন্ট পড়িয়ে দিলাম, তোমরা এইগুলোকে খুব ভালো করে রেডি করবে। আর যাদের মনে হচ্ছে যে আমার নোটসটা দরকার, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমি তোমাদের এই পদার্থবিদ্যার যে অংশটুকু পড়ালাম সেটা কিন্তু নোটটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নোটটা কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে। এরপর নেক্সট আলোচনা করছি প্রাথমিক, মৌলিক বা মূল একক। এর ইংলিশটা হলো কি? ফান্ডামেন্টাল ইউনিট। প্রাথমিক, মৌলিক বা মূল একক বলতে কি বুঝি সেটা আগে আমরা জেনে নিচ্ছি। তাহলে দেখো আমরা কি জেনেছিলাম ক্লাস 9-এ, এগুলো আমাদের জানা ছিল, যে সমস্ত ভৌত রাশির একক কারোর ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত, এবং এই ভৌত রাশির এককগুলির সাহায্যে অন্যান্য এককগুলোকে তৈরি করা যাবে। তাহলে সেই সমস্ত ভৌত রাশির একককে আমরা বলবো কি? প্রাথমিক বা মৌলিক বা মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এখানে কি বললাম? যে সমস্ত ভৌত রাশিগুলি একক পরস্পরের উপর নির্ভর করবে না, মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, একাই 100, এবং এগুলোর সাহায্যে আবার কি করা যাবে? অন্যান্য ভৌত রাশির এককগুলোকে তৈরি করা যাবে। তাহলে সেই সমস্ত ভৌত রাশির একককে আমরা বলবো কি? প্রাথমিক বা মূল বা মৌলিক একক। ঠিক আছে? এখানে আমাদের প্রাথমিক, মৌলিক বা মূল একক কখানা রয়েছে? 3টে রয়েছে। কি কি? দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক। তাহলে একটু আমরা জেনে নিই সিজিএস আর কি এসআই। এই সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক হলো কি? সেকেন্ড। এবং এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয়ে গেল মিটার, ভরের একক হয়ে যাবে কেজি, কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ডই থাকছে। ঠিক আছে? তাহলে এখন তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে সিজিএস আর এসআই ব্যাপারটা কি? এটা আমি একটু পরেই তোমাদের ডিসকাস করছি। তোমরা আপাতত এইটুকু মনে রাখো যে মৌলিক বা প্রাথমিক বা মূল একক বলতে আমরা কি বুঝি। তাহলে কি বলবে? যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত, এবং এই ভৌত রাশির এককগুলোর সাহায্যে অন্যান্য ভৌত রাশির এককগুলোকে তৈরি করা যাবে। তাহলে সেই সমস্ত ভৌত রাশির একককে আমরা বলতে পারবো কি? প্রাথমিক, মৌলিক বা মূল একক, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এখানে আমাদের মৌলিক একক কখানা রয়েছে? সাধারণত মেনলি এখানে আমাদের 3টা রয়েছে। কি কি? এখানে রয়েছে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক। সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই সমস্ত ভৌত রাশিগুলোর একক কি এটা একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে? এরপর নেক্সট আমরা একটু জেনে নেব লব্ধ একক বা ডিরাইভড ইউনিট কি। দেখো লব্ধ একক বলতে কি বুঝি? যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর কি করে নির্ভর করে, অর্থাৎ এই ভৌত রাশিগুলোর একক প্রাথমিক, মূল বা মৌলিক রাশির একক থেকে সৃষ্টি করা যাবে।
তাহলে সেই সমস্ত ভৌত রাশির একককে আমরা কি বলবো? লব্ধ একক বলবো। এক কথায় মৌলিক রাশিগুলির এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক তৈরি করা যাবে সেই সমস্ত ভৌত রাশির একককেই আমরা বলবো কি? লব্ধ একক। তাহলে এখানে লব্ধ একক কি কি হতে পারে একটু দেখে নিই। এখানে কি কি হতে পারে? ক্ষেত্রফলের একক হতে পারে, ক্ষেত্রফলের একক, আয়তনের একক, ঘনত্বের একক ইত্যাদি। এগুলো আমরা বিস্তারিত জানবো। তো দেখো একটু ভালো করে বুঝো, একটা যে কোনো নিয়ে আলোচনা করেছে, আয়তনের এককটাকে আমরা কেন এটাকে লব্ধ একক বলছি? আয়তনের এককটা আদৌ কি প্রাথমিক বা মৌলিক এককের উপর নির্ভর করে আছে? সেটা আগে আমরা দেখে নিচ্ছি। তাহলে সেটা আমরা কি প্রথমত দেখে নিচ্ছি। তাহলে কি দেখো, আয়তনের একক বার করতে গেলে আয়তনের একক সমান সমান আমরা কি লিখতে পারি? আয়তন ব্যাপারটা কি দেখো, আয়তনের জন্য তিনটে জিনিস লাগে। একটা কি লাগে? দৈর্ঘ্য, প্রস্থ, আর একটা কি? উচ্চতা। করব দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে পরিমাপ করব? তাহলে ধরে নাও সিজিএসটা আমরা কাজে লাগাচ্ছি, এটা তো একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে এটা কি সেন্টিমিটার। উচ্চতাও কি একটা দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা সেন্টিমিটার দিয়ে পরিমাপ করতে পারবো। প্রস্থকে আমরা কী দিয়ে পরিমাপ করব? এটাও একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে কি সেন্টিমিটার দিয়ে পরিমাপ করছি। তাহলে কতটা পেলাম? দেখো আয়তন বুঝতে গেলে আমাদের তিনটে জিনিস লাগবে। একটা হলো কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে কি? দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, উচ্চতার একক। তাহলে দৈর্ঘ্যের একক আমরা কি বার করে রেখেছি? সেন্টিমিটার। প্রস্থের একক হলো কি? সেন্টিমিটার। উচ্চতার একক হলো সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সেমি কিউব, অর্থাৎ ঘন সেন্টিমিটার পাচ্ছি। তাহলে দেখো এই আয়তনের একক হলো কি? ঘন সেন্টিমিটার। তাহলে কি এই যে ঘন সেন্টিমিটারটা তৈরি হলো, এটা কি কার উপর নির্ভর করে আছে? এখানে একটা প্রাথমিক বা মৌলিক রাশি হলো কি? দৈর্ঘ্য। তাহলে দেখো এর ইউনিটটা কার উপর নির্ভর করে আছে? দৈর্ঘ্যের উপরে। তাহলে আমরা বলতে পারবো আয়তনের এককটা কি? একটা লব্ধ এককের উদাহরণ, এবং আয়তনের একক হলো ঘন সেমি কিউব। ওকে, তাহলে একটা বাস্তব উদাহরণের সাহায্যে মৌলিক, মূল বা প্রাথমিক একক এবং লব্ধ এককের মধ্যে তোমাদের একটু বিষয়টাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখে নাও, ধরে নাও তোমার বাবা রয়েছে, আর এখানে কি বাবার কি? তাহলে দুটো সন্তান, বাবার দুটো সন্তান, একটা হলো কি ছেলে আর একটা হলো কি মেয়ে। তাহলে ব্যাপারটা বুঝো, এই বাবা কি স্বাধীনভাবে সমস্ত কাজই কিন্তু করতে পারবে। তার মানে এ কারোর উপর নির্ভর করবে না। কিন্তু এই যে তার দুটো সন্তান, ছেলে এবং মেয়ে, এই দুটো কি পুরোপুরি কার উপর নির্ভর করে থাকবে? বাবার উপরে নির্ভর করে থাকবে। অর্থাৎ এর যদি কোনো বইয়ের দরকার হয় বা কোনো একটা ধরনের পদার্থবিদ্যা বইয়েরই দরকার পড়লো, তাহলে কি সেই বইয়ের খরচাটা কে বহন করবে? বা তুমি কার কাছে যাবে? তাহলে কি বাবার কাছে যাবে। ঠিক আছে? তাহলে এই ছেলে আর মেয়েটা পুরোপুরি ডিপেন্ড করছে কার উপরে? এই বাবার উপরে। কিন্তু বাবা কি তার নিজের খরচটা নিজেই চালাতে পারছে। তাহলে বাবাটা হয়ে গেল এখানে স্বাধীন। ওকে, তাহলে এটাকে ধরে নাও কি? এটা হলো প্রাথমিক, মূল বা মৌলিক একক, আর এটাকে ধরে নাও কি? লব্ধ একক। ঠিক একই রকম কিন্তু ব্যাপারটা ছিল। প্রাথমিক বা মূল একক কি বলেছিলাম? যে এই এককগুলো কারোর উপর নির্ভর করবে না, কিন্তু এই এককের সাহায্যে অন্যান্য এককগুলোকে তৈরি করা যাবে। ঠিক আছে? কিন্তু লব্ধ এককটা কি? পুরোপুরি কার উপর নির্ভরশীল? প্রাথমিক বা মূল এককের উপর নির্ভরশীল। তাহলে ক্লিয়ার হলো? এটা একটা বাস্তব উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টাকে আরও একটু ক্লিয়ার করে দেওয়া হলো। এরপর নেক্সট আমরা একটু জেনে নেব একক পদ্ধতি বা সিস্টেম অফ ইউনিটস কি, বা ইউনিট সিস্টেম কি। একক পদ্ধতি ব্যাপারটা কি? দীর্ঘদিন ধরে এই সারা বিশ্বে বা পৃথিবীতে মেনলি তিনটা একক পদ্ধতির প্রচলন ছিল। ঠিক আছে? বা প্রচলিত হয়ে আসছিল। তাহলে এই তিনটে একক পদ্ধতির মধ্যে তিনটে কি কি একটু আমরা জেনে নিই। একটাকে আমরা বলছি কি? সিজিএস,
আরেকটাকে বলছি এমকেএস, আর আরেকটা একক পদ্ধতিকে আমরা বলবো কি এফপিএস। এবার সিজিএস এর মধ্যে এটাকে যদি একটু ভাঙি তাহলে এখান থেকে কি কি তথ্য পাচ্ছি দেখো। C4 কি পাচ্ছি, C4 সেন্টিমিটার, C4 কি পাচ্ছি, C4 পেলাম সেন্টিমিটার, আর G4 পাচ্ছি গ্রাম, S4 পাচ্ছি সেকেন্ড। একই রকমভাবে এই এমকেএসটাকে যদি ভাঙি তাহলে এখান থেকে কি পাচ্ছি, এম থেকে পাচ্ছি কি মিটার, METRE, এম থেকে পাচ্ছি মিটার, K4 কিলোগ্রাম, আর এস থেকে পাচ্ছি সেকেন্ড। ঠিক একই রকমভাবে এখান থেকে এফ থেকে পাচ্ছি আমরা ফুট, পি থেকে পাচ্ছি পাউন্ড, এস থেকে পাচ্ছি সেকেন্ড। তাহলে একটু যদি ভালোভাবে দেখো সিজিএস এর ফুল ফর্মটা কি পেলাম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস এর ফুল ফর্ম মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এফপিএস এর হলো কি ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে দেখো তিনটা একক পদ্ধতির মধ্যে ফিক্সড কি রয়েছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই তিনটা কি প্রাথমিক বা মূল বা মৌলিক রাশির কি ইউনিট বা একক। কিন্তু খুব ভালো করে দেখো, সেন্টিমিটার কার একক, সেন্টিমিটার হলো কি দৈর্ঘ্যের একক, গ্রামটা ভরের, আর সেকেন্ডটা কি সময়ের। তাহলে এই যে সিজিএস বলো এমকেএস বা এফপিএস প্রত্যেকটা পদ্ধতির মধ্যে এখানে তিনটা ভৌত রাশি লুকিয়ে আছে। সেই তিনটা ভৌত রাশি কি দৈর্ঘ্য ভর সময়, ঠিক আছে। এই তিনটা ভৌত রাশিকে আমরা কি বলবো, প্রাথমিক বা মূল বা মৌলিক রাশি বলবো, ঠিক আছে। তাহলে এই তিনটা ভৌত রাশির একক নিয়েই কিন্তু সিজিএস এমকেএস বা এফপিএস পদ্ধতিটা তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে এমকেএসটার মধ্যে মিটারটা এটা হলো দৈর্ঘ্যের, কিলোগ্রাম হলো কার ভরের, সেকেন্ড হলো সময়ের। ঠিক একই রকমভাবে এখানে আমরা কি দেখছি, এফপিএস পদ্ধতিটার মধ্যেও এফটা রয়েছে কি ফুট, ফুট মানে কি এটাও হলো কি লেন্থ বা দৈর্ঘ্যের একক। তাহলে এটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, পাউন্ডটা কি বোঝাচ্ছে ভরকে, আর সেকেন্ডটা বোঝাচ্ছে কি সময়কে। তাহলে এফপিএস পদ্ধতির মধ্যে যদি বলে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, তখন আমরা কি লিখব ফুট, আর যদি বলে ভর তাহলে ভরের এককটা কি পাচ্ছি পাউন্ড, আর সময়ের এককটা পেয়ে যাচ্ছি সেকেন্ড। তাহলে সিজিএস এমকেএস আর এফপিএস এই বিষয়টা কি তোমাদের বোঝা গেল, একটু ভালোভাবে দেখে নাও। এরপর আমরা নেক্সট কি জানবো, এরপর নেক্সট আমরা জেনে নিচ্ছি আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই ইউনিট সিস্টেম। এসআই ইউনিট সিস্টেম বা আন্তর্জাতিক একক পদ্ধতিটা কি করে আসলো তার একটু ইতিহাসটা আমরা একটু জেনে নিই। আমি বলছি একটু বুঝে নাও। একই রকমের কোনো ভৌত রাশিকে আলাদা আলাদা একক পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা যথেষ্ট ডিফিকাল্ট। এই বিভিন্ন একক পদ্ধতির মাধ্যমে পরিমাপ করতে গেলে বিভিন্ন রকমের কি করতে হবে, যন্ত্রপাতি তৈরি করতে হবে। এবং তাছাড়া আমরা বলতে পারি কি এই যন্ত্রপাতি থেকে পাওয়া প্রাপ্ত যে তথ্যটা সেটা কিন্তু সুসংগতভাবে প্রকাশ করাও সম্ভব নয়। তাহলে এটা হলো কি একটা অসুবিধা। তাহলে এই অসুবিধা থেকে দূর করার জন্যই আন্তর্জাতিকভাবে একটা একককে স্বীকৃতি দেওয়া হলো ইন্টারন্যাশনালভাবে। সেই এককটার নামই হলো কি এসআই ইউনিট সিস্টেম বা এসআই একক পদ্ধতি। তাহলে দেখো এসআই এর ফুল ফর্মটা কি হচ্ছে, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস, ওকে, অথবা তোমরা বলতে পারো ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিটস। এবার এই যে এসআই একক বা এসআই ইউনিট সিস্টেমটার মধ্যে কটা প্রাথমিক একক রয়েছে, প্রাথমিক রাশির একক রয়েছে। এসআই ইউনিটের মধ্যে 7টি প্রাথমিক রাশির কি রয়েছে, ইউনিট বা একক রয়েছে। তাহলে এসআই ইউনিটের মধ্যে 7টি প্রাথমিক মৌলিক বা প্রাথমিক রাশির একক রয়েছে। এই 7টি প্রাথমিক রাশির এককের সাহায্যে তৈরি হয়েছে কি এসআই ইউনিট। এই প্রশ্নটা প্রায় কিন্তু পরীক্ষায় থাকে। আচ্ছা, এখানে 7টা প্রাথমিক রাশি কি কি সেটা আমরা একটু পরেই বিস্তারিত জানছি।
এরপরে নেক্সট আমরা জেনে নেব এসআই একক পদ্ধতিতে এই যে কোণ এবং ঘনকোণ এই দুটো রাশিকে সম্পূরক একক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে কোন ইউনিট সিস্টেমের মাধ্যমে? এসআই এককের মাধ্যমে। কিন্তু 1995 খ্রিস্টাব্দে এই দুটি রাশির একককে এসআই একক থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাহলে আলাদা করে দেওয়া হলো। এসআই ইউনিট থেকে বাদ দিয়ে এইগুলোকে লব্ধ এককের শ্রেণীভুক্ত করা হয়। এটা তোমরা এক্সট্রা একটু জেনে রাখবে। আচ্ছা, এখানে আমাদের আরেকটু জানার বিষয় রয়েছে। কোণ আর ঘনকোণ। কোণের একক কি? কোণের একক হলো রেডিয়ান। কি বললাম? রেডিয়ান। আর ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। তাহলে দেখো এগুলো হলো কি একক। তাহলে কোণের একক আমরা কি পাচ্ছি? রেডিয়ান পাচ্ছি। আর ঘনকোণের একক কি পাচ্ছি? স্টেরেডিয়ান পাচ্ছি। এদের একক থাকা সত্ত্বেও আমরা এরপরে যখন মাত্রা নিয়ে আলোচনা করব বিস্তারিত তোমরা সেখানে বুঝতে পারবে এই দুটোর কি নেই? এই দুটোর কোনো মাত্রা নেই, অর্থাৎ মাত্রাহীন। মাত্রাহীন। তাহলে মাত্রাহীন ভৌত রাশি। তাহলে দুটো কি মাত্রাহীন ভৌত রাশির নাম লেখো যাদের আবার কি রয়েছে? একক রয়েছে। তখন তোমাকে বলতে হবে কোণ এবং ঘনকোণ। ঠিক আছে? তাহলে এখান থেকে কি জানতে পারলাম? একক থাকলেই যে মাত্রা থাকবে তা কিন্তু নয়। আবার মাত্রা থাকলে অবশ্যই তার কি থাকতে হবে? একক কিন্তু থাকবে। মাত্রা হলে অবশ্যই একক থাকবে, আবার একক হলে মাত্রা নাও থাকতে পারে। তাহলে এখান থেকে তোমরা শর্টের জন্য রেডি করবে কোণ এবং ঘনকোণের এককগুলো কি কি। তাহলে কোণের একক হলো রেডিয়ান, ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। এদের কি কোনো মাত্রা আছে? না, এদের কোনো মাত্রা নেই। এরা হলো কি মাত্রাহীন ভৌত রাশি, অথচ এদের আবার কি আছে? একক আছে। নেক্সট তোমাদের কিছু ভৌত রাশির একক এখানে জানতে হবে। তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে রেডি করবে, তাহলে তোমরা দেখতে পাবে যে ম্যাক্সিমাম তোমাদের যে এখানে চ্যাপ্টারগুলো রয়েছে পদার্থবিদ্যার সমস্ত চ্যাপ্টারের ইউনিট অর্থাৎ এককগুলো এবং মাত্রাগুলো সমস্ত কিছু তোমরা এই অধ্যায়ে পেয়ে যাবে। খুব এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে রেডি করো তাহলে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেইগুলো অধ্যায়ে একক এবং মাত্রা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে প্রথমত কি আমরা কিছু ভৌত রাশির নাম এখানে লিখে রেখেছি। তাহলে কি একটা হলো কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলি ইংলিশে। ভরকে বলি মাস। সময় টাইম। ক্ষেত্রফল হলো এরিয়া। আয়তন ভলিউম। ঘনত্ব অর্থাৎ ডেনসিটি। তাহলে দেখো আমি কি বলেছিলাম, তিনটা একক পদ্ধতি রয়েছে আমাদের। একটা হলো কি সিজিএস, এমকেএস, আর একটা হলো কি এফপিএস। তারপরে আমরা কি জানলাম? এই অসুবিধাটা দূর করার জন্য যেটা নিয়ে আসা হলো সেটা হলো কি এসআই। তো এমকেএস আর এসআই এই দুটোর একক কি? একই। এই কারণে আমি দুটোকে কি করেছি? পাশাপাশি লিখেছি, অর্থাৎ একটার মধ্যেই অন্তর্ভুক্ত করে দিয়েছি। এমকেএসের একক যা হবে এসআই ইউনিটের একক কিন্তু সেম হবে। তাহলে দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? সিজিএস এককে। এটা হয়ে যাচ্ছে কি সেন্টিমিটার। আর এমকেএস বা এসআই আমি কি বলেছিলাম? মিটার। এফপিএসে হয়ে যাচ্ছে কি ফুট বলেছিলাম কথাটা। এইটাকে লেখা হয় কি দিয়ে? এফটি দিয়ে। কি লেখা হয়? স্মল এফ টি দিয়ে। এটা হলো কি ফুট। একই রকমভাবে দেখো ভরের তালে এককটা কি পাচ্ছি? ভরের পাচ্ছি কি সিজিএসে গ্রাম। এসআই বা এমকেএসে পাচ্ছি কি কেজি। এই কেটা লিখবে স্মল। এরপরে এফপিএসে পাচ্ছি আমরা পাউন্ড। একটা কথা বলেছিলাম POUND পাউন্ড। এবার সময় তিনটারই ক্ষেত্রে এক। সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। এবার দেখো ক্ষেত্রফল। তাহলে একটু ভালো করে বুঝো। ক্ষেত্রফল মানে কি দুটো জিনিস লাগে, একটা হলো দৈর্ঘ্য আর একটা কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু কী হয়? ক্ষেত্রফল সমান সমান কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক কি? সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি দৈর্ঘ্যের একক কি পেয়েছি? সেন্টিমিটার। প্রস্থও কি একটা দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে, অর্থাৎ লেন্থকেই বোঝাচ্ছে। এর এককটাও কি হবে? সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করলে কি দাঁড়ায়, সেমি ইন্টু সেমি যদি আমরা করি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি পাচ্ছি। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের কি সিজিএস পদ্ধতিতে এককটা হয়ে যাচ্ছে কি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সেমির স্কোয়ার। এরপরে দেখো নেক্সট সিজিএসটা হয়ে গেল, এমকেএস বা এসআই পদ্ধতিতে এর এককটা কি হয়ে যাবে মিটার স্কোয়ার, আর এখানে হয়ে যাবে কি ফুটের স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্যের একক যা ছিল তার স্কোয়ারই হয়ে যাচ্ছে কি ক্ষেত্রফলের একক। প্রথম লাইনটা যা ছিল শুধুমাত্র তোমরা স্কোয়ার করে দেবে, তাহলেই কিন্তু তোমরা ক্ষেত্রফলের এককটা পেয়ে যাবে। এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপরে আয়তন, আয়তন বুঝতে গেলে কি আর একটা জিনিস লাগে, সেটা হলো কি দৈর্ঘ্য প্রস্থ, আর একটা লাগে কি উচ্চতা। কি লাগে উচ্চতা। আচ্ছা এটাকে এদিকে না এঁকে এরপরে আমি কি এটা যখন পড়াবো তখন এটা ভালোভাবে বুঝাবো। তাহলে দেখো উচ্চতাটাকে এই বরাবর আমি দিয়ে প্রকাশ করছি আপাতত, এটা হয়ে গেল ধরে না উচ্চতা। উচ্চতাও কি একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে এখানে সিজিএস পদ্ধতিতে প্রকাশ যদি করি তাহলে এককটা কি দাঁড়াবে সেন্টিমিটার। তাহলে এখানে দেখো যখন আমি আয়তনের কথা বলছি তাহলে কি পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তনের একককে প্রকাশ করতে গেলে আমরা সর্বপ্রথম কি করব, তাহলে আয়তন ব্যাপারটা কি সেটা আগে জেনে নেব। আয়তন সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হয় উচ্চতা হয়। আবার এই আয়তন ব্যাপারটা কি দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রত্যেকটাই কি দৈর্ঘ্য বলো প্রস্থ বলো উচ্চতা বলো প্রত্যেকটাই কিন্তু একটা ডিস্টেন্স বা দূরত্ব বা দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে, বুঝে গেল। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে একক কি হবে, এখানে আমরা পেয়ে যাব সেমি, এখানেও পেয়ে যাব সেমি, আর এখানেও পেয়ে যাব কি সেমি। তাহলে তিনটাকে যদি গুণ করি তাহলে এখান থেকে কি পাচ্ছি তিনটাকে গুণ করলে পাচ্ছি সেমি কিউব। তাহলে সিজিএসে এর এককটা হয়ে যাবে কি আয়তনের সেমি কিউব, আর এর হয়ে যাচ্ছে মিটার কিউব, আর এর হয়ে যাচ্ছে কি ঘন ফুট বা ফুটের কিউব। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, দেখো ক্ষেত্রফলের যদি একক বলে তাহলে কি দৈর্ঘ্যের যা একক ছিল তার স্কোয়ার করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফলের একক। এর উপরে আয়তনের একক যদি বলে সিজিএস এমকেএস বা এসআই বা এফপিএস, তখন আমরা কি করব দৈর্ঘ্যের একক যা ছিল শুধুমাত্র তার কি করব কিউব করে দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি কি আয়তনের একক। এটা হলো শর্টকাট ট্রিক্স একটু মনে রাখার জন্য। ঘনত্বকে আমরা সাধারণত প্রকাশ করি ডি দিয়ে। ঘনত্ব সমান সমান কি হয় ভর বাই আয়তন। এগুলো ডিটেলসে এরপরে তোমরা জানবে। ঘনত্ব ডি সমান সমান কি ভর বাই আয়তন। এবার দেখো একক আয়তনের কোনো বস্তুর ভরকেই তো তার কি বলা হয় ঘনত্ব বলা হয়। তাহলে দেখো এর যদি আমরা এককটা বার করি, প্রথমত আমরা সিজিএসে বার করছি। দেখো একটু আগেই আমরা কি বার করলাম ভরের এককটা আমরা সিজিএসে বার করে রেখেছি। কি বার করেছি, তাহলে ভরের একক হয়ে গেল কি গ্রাম, আর নিচে আমরা কি পাচ্ছি আয়তনের একক একটু আগেই আমরা বার করে রেখেছি। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো সেমি কিউব। তাহলে এখান থেকে দেখো বাই আকারে আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি গ্রাম পার সেমি কিউব। কি লিখতে পারি গ্রাম পার সেমি কিউব। তাহলে এখান থেকে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি দাঁড়ালো গ্রাম পার সেমি কিউব। একই রকমভাবে তাহলে এখানে আমরা কি পাবো দেখো, তাহলে এখানে গ্রামটাকে রিপ্লেস করব কি দিয়ে কেজি দিয়ে, আবার সেমিটাকে রিপ্লেস করব কি দিয়ে মিটার দিয়ে। তাহলে এখানে হয়ে গেল কি কেজি পার মিটার কিউব। একই রকমভাবে আমরা কি করব এফপিএস পদ্ধতিতে ঘনত্বের এককটা বার করব। দেখো এখানে কেজি মানে কি ভরের একক, আর ভরের এককটাকে আমরা প্রকাশ করেছি কি দিয়ে পাউন্ড দিয়ে। তাহলে পাউন্ড হলো পার, আর দৈর্ঘ্য আয়তনের এককটাকে আমি এখানে কি দিয়ে প্রকাশ করেছি এফপিএস পদ্ধতিতে ফুট কিউব। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি ফুটের কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম পাউন্ড পার ফুট কিউব। তাহলে ঘনত্বের সিজিএস এককটা হলো গ্রাম পার সেমি কিউব, এমকেএস বা এসআই এর একক হলো কেজি পার মিটার কিউব, এবং ঘনত্বের ইউনিটটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে পাউন্ড পার ফুট কিউব। এখান থেকে তোমরা এই লিস্টটা একটু ভালো করে দেখে নেবে। বেগ সমান সমান আমরা কি জানি সরণ বাই সময়।
একক সময়ে কোনো বস্তুর সরণকেই বলা হয় বস্তুটির কি বেগ। এখানে বস্তুতেই আমি বললাম। তাহলে দেখো বেগ বুঝতে গেলে আমাদের এখানে কি জানতে হবে, গাণিতিক ফর্মুলাটা বেগ সমান সমান হচ্ছে কি সরণ বাই সময়। এবার সরণ, সরণ মানে কি একটা পথ, একটা পথকেই বোঝাচ্ছে। পথ মানে কি একটা দূরত্ব বা দৈর্ঘ্য। এটাকে আমরা প্রকাশ করব যদি সিজিএসে বলি, সিজিএস এককটা কি হবে সেন্টিমিটার। তাহলে সরণের একক আমরা কি পেয়ে গেলাম সেন্টিমিটার। আবার সময়, সময়টাকে আমরা প্রকাশ করি কি দিয়ে সেকেন্ড দিয়ে। তাহলে এখানে দেখো সিজিএসে যদি বেগের একক আমি বার করি তাহলে কি পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছে কি সেমি, আর নিচে পেয়ে যাচ্ছে কি সেকেন্ড। তাহলে এখানে কি লিখবো সেমি পার সেকেন্ড। তাহলে কি করে আসছে বোঝা গেল। তাহলে বেগের সিজিএস এককটা কি পেলাম সেমি পার সেকেন্ড। তাহলে এখানে তোমরা কি লিখবে সেমি পার সেকেন্ড লিখবে। একই রকমভাবে তাহলে সেমিটা কনভার্ট হয়ে যাবে কিসে মিটারে, আর এদিকে হয়ে যাবে কি তাহলে সেকেন্ড। তাহলে এমকেএস বা এসআই যাই বলো না কেন এই দুটোর একক কি হচ্ছে মিটার পার সেকেন্ড। এফপিএসে একটু ভালো করে বুঝো, দৈর্ঘ্যের একক আমরা কি জানলাম এফপিএস পদ্ধতিতে, এটা আমরা জেনেছি কি ফুট। আর এটার আমরা কি জানবো সেকেন্ডে, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে ফুট পার সেকেন্ড। ত্বরণ সমান আমরা কি জানি বেগের বৃদ্ধি বাই সময়। কোনো বস্তু কণার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় ওই বস্তুর কি ত্বরণ। তাহলে ত্বরণের মধ্যে দেখো কার একক থাকা উচিত, বেগের একক আছে, আর একক থাকা উচিত কার সময়ের। তাহলে বেগটা উপরে রয়েছে। সিজিএসে একটু ভালো করে বুঝো, তাহলে বেগের এককটা কি হবে অলরেডি আমরা বার করে রেখেছি। তাহলে কি হলো সেমি বাই সেকেন্ড, আর নিচে সময়ের একক পাচ্ছি কি সেমি, নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি। সমান কি লিখতে পারি সেমি পার সেকেন্ড ইন্টু, এটাকে যদি উল্টে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই সেকেন্ড। তাহলে এখান থেকে কি পাচ্ছি সেমি বাই দুটো এস গুণ হয়ে হলো কি সেকেন্ডের স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান দেখো সিজিএস পদ্ধতিতে এটা আমরা কি বার করলাম সিজিএস কিন্তু বার করেছে। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি পাচ্ছি সেমি পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে ত্বরণের একক হয়ে যাচ্ছে কি সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা দেখো এমকেএস বা এসআই যদি করি তাহলে কি দাঁড়াবে সেমিটা কনভার্ট হয়ে যাবে মিটারে, আর এটা হয়ে যাচ্ছে কি সেকেন্ডের স্কোয়ার, আর এটা হয়ে যাবে ফুট পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে অর্থাৎ কি বেগের একক যা আছে সেটাই থাকছে, তার সঙ্গে কি এক্সট্রা একটা সেকেন্ড গুণ হয়ে যাচ্ছে জাস্ট। তাহলে সেকেন্ড সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো, এখানে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে হচ্ছে কি ফুট পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটা খুব ভালো করে তোমরা দেখে নেবে। আচ্ছা এরপরে নেক্সট আমরা কি দেখব বলের একক। আচ্ছা বলের একক কি হয় সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি ডাইন হয়, আর এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে বলের একক হয় কি নিউটন। তো কোনো বিজ্ঞানীর নাম অনুসারে যদি এককটা আসে সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট এন লিখব না। এখানে কি আমরা নাম অনুসারে ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী তার নামটার যে প্রথম অক্ষরটা হবে সেটা কিন্তু ক্যাপিটাল অক্ষরে আমরা লিখব। তাহলে এখানে নিউটন বিজ্ঞানী, তাহলে নিউটন বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু আমরা লিখেছি কি এন লিখেছি। তো সেই এনটা কিসে লিখব বড় হাতে লিখব। তাহলে বলের একক আমরা কি পাবো পাউন্ডাল, ঠিক আছে। তাহলে বলের এককটা পাচ্ছি পাউন্ডাল। এরপরে দেখো চাপ, চাপের একক কি করে বার করা যায়। চাপ সমান সমান, চাপ সমান পাচ্ছি আমরা কি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। দেখো এখানে কি করে এককটা বার করা যাবে। তাহলে বলের একক সিজিএসে যদি আমরা প্রথমত বার করি, বলের একক কি একটু আগে আমরা জানলাম ডাইন, আর ক্ষেত্রফলের একক বলেছিলাম কি সেমির স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে দেখো চাপের সিজিএস পদ্ধতিতে একক দাঁড়ালো ডাইন পার সেমি স্কোয়ার। এমকেএস বা এসআই পদ্ধতিতে এককটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার, আর এইখানে এককটা হয়ে যাবে কি পাউন্ডাল, পাউন্ডাল পার, দেখো দৈর্ঘ্যটাকে প্রকাশ করেছিলাম কি দিয়ে ফুট দিয়ে, তাহলে এফ টি এর স্কোয়ার।
অর্থাৎ পাউন্ডাল পার বর্গফুট। এরপরে নেক্সট কার্য বা শক্তি। কার্য বা শক্তির আমরা জানি এর এককটা কি হয়, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি আর্গ। কার্য বা শক্তির সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি আর্গ, বা তোমরা বাংলায় লিখতে পারো আর্গ। আর এখানে হচ্ছে কি জুল, আর্গ, আর এটা হচ্ছে কি জুল। কার্য সমান কি পাচ্ছি, বল ইন্টু সরণ। কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ, অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ সরণ। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, সিজিএসে আমরা বার করছি, সিজিএসে। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন, আর এটার একক পাচ্ছি কি সরণ। এস ফর এখানে কিন্তু সরণটাকে বোঝাচ্ছে, তাহলে এস এর একক হয়ে যাচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে সেমি। ঠিক আছে, ডাইন আর হচ্ছে কি সেমি, ডাইন সেমি এই যে এককটা, এটার আরেকটা নাম হলো কি আর্ক। ঠিক আছে, কি বললাম, ডাইন সেমিটার আরেকটা নাম হলো কি আর্ক। তাহলে কার্য বা শক্তি, কার্যের একক যা, শক্তির একক কিন্তু তা। কারণ কি, কার্য করার সামর্থ্যকেই বলা হয় তার কি শক্তি বা এনার্জি বলা হয়। সিজিএস পদ্ধতিতে কার্য বা শক্তির একক আমরা কি পাচ্ছি, আর্ক। ঠিক একই রকমভাবে ডাইনটাকে আমরা রিপ্লেস করবো কি এসআই যদি করি, তাহলে নিউটন, আর সেন্টিমিটারটা হয়ে যাবে কি, সেন্টিমিটারটা হয়ে যাবে মিটার। নিউটন মিটারের আরেক নাম হলো কি জুল। নিউটন, অর্থাৎ এই ইউনিটটা থেকে যদি আমরা এসআই কনভার্ট করি, ডাইনটা হয়ে যাবে নিউটন আর সেন্টিমিটারটা হয়ে যাবে কি মিটার। নিউটন মিটারের আরেক নাম হলো কি জুল। তাহলে তোমরা জুলও লিখতে পারো বা নিউটন মিটারও লিখতে পারো। তাহলে দেখো কার্যশক্তির এমকেএস বা এসআই পদ্ধতিতে এককটা আমি কি লিখেছি, জুল লিখেছি। তাহলে একই রকমভাবে এবার ভাবো এফপিএস পদ্ধতিতে এককটা কি হবে। তাহলে বলটাকে এফপিএস পদ্ধতিতে কী দিয়ে প্রকাশ করা গেছিল, পাউন্ডাল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি পাউন্ডাল। আর সরণ অর্থাৎ দূরত্বটা, ডিস্টেন্সটাকে বা দৈর্ঘ্যটাকে আমরা কী দিয়ে প্রকাশ করব, সেখানে কিন্তু বলেছিলাম ফুট দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা না লিখে এটাকে একটু সাজিয়ে লিখলে কী হয়, ফুটটাকে আগে করো, তাহলে হয়ে যাচ্ছে কি ফুট পাউন্ডাল। তাহলে এই কারণে এখানে লেখা হয়েছে কি ফুট পাউন্ডাল। ওকে, এরপর নেক্সট তোমরা জানবে ক্ষমতা। ক্ষমতা সমান হচ্ছে কি কার্য বাই সময়, অর্থাৎ পাওয়ার ইকুয়াল ওয়ার্ক বাই টাইম, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। তাহলে একটু ভালো করে দেখো, এর যদি সিজিএস পদ্ধতিতে এককটা আমি বার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, কার্যের একক আমরা একটু আগে বার করলাম কি আর্ক, আর টাইমের একক হলো সেকেন্ড। তাহলে এখান থেকে কী পাচ্ছি, আর্ক পার সেকেন্ড। এখানে কি পাচ্ছি, আর্ক পার সেকেন্ড। তাহলে আর্ক পার সেকেন্ডের আর একটা নাম কি, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে এখান থেকে আমরা কি পেলাম, আর্ক পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক হয়ে যাচ্ছে কি আর্ক পার সেকেন্ড। এবার এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে, আরেকটা কিসে কনভার্ট হবে, জুলে। তাহলে JOULE জুল পার হয়ে যাবে সেকেন্ড। একই রকমভাবে এখানে ক্ষমতার এককটা কি হবে, ফুট পাউন্ডাল থাকবে, ফুট পাউন্ডাল পার হয়ে যাবে কি সেকেন্ড। এখান থেকে বোঝা গেল তাহলে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এটা হয়ে গেল এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক। এরপর নেক্সট আমরা জেনে নেব মূল এসআই একক সমূহ। তাহলে দেখো এর আগে আমি কি বললাম, যখন এসআই একক পদ্ধতিটা বুঝিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এসআই এককটার মধ্যে 7টি কি মৌলিক রাশি বা প্রাথমিক রাশির একক কিন্তু রয়েছে। 7টা কি কি একটু জেনে নাও, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপগতীয় তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন, প্রাবল্য। তাহলে এইগুলো কি 7টা হলো রাশি। এই রাশিগুলোর এককের সাহায্যে এসআই ইউনিটটা তৈরি হয়েছে। তাহলে একটু জেনে নেব এই যে রাশিগুলো রয়েছে এর প্রতীক বা চিহ্নটা কি, অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে প্রকাশ করি, সাধারণত এই রকম
ভাবে আমরা প্রকাশ করতে এটাকে পারি। এল, এক্স, আর এগুলো হলো কি এর প্রতীক বা দৈর্ঘ্যটাকে এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। ভরটাকে কী দিয়ে করি? স্মল এম দিয়ে। সময়টাকে আমরা প্রকাশ করি টি দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই বা স্মল আই দিয়ে প্রকাশ করি। এটা চলতরিতে তোমরা পড়েছিলে ক্লাস 10-এই। তাপগতীয় তাপমাত্রাটাকে আমরা প্রকাশ করি কি? টি দিয়ে, অর্থাৎ ক্যাপিটাল টি। পদার্থের পরিমাণ ক্লাস 10-এ তোমরা কি করেছো? গ্যাসের আচরণ পড়েছো। সেই গ্যাসের আচরণের মধ্যে গ্যাসের অণুগুলোকে প্রকাশ করা হয়েছিল স্মল এন দিয়ে। তাহলে পদার্থের পরিমাণটাকে এখানে আমরা কী দিয়ে প্রকাশ করব? স্মল এন দিয়ে প্রকাশ করব। দীপন প্রাবল্যকে প্রকাশ করা হয় আই ভি সাফিক্সে লেখা হয়, অর্থাৎ আই সাফিক্সে ভি দিয়ে প্রকাশ করা হয় এই পদ্ধতিতে। তাহলে দেখো দৈর্ঘ্যের এককের নাম হলো, এর আগে আমরা জেনেছি দৈর্ঘ্য বলতে একটা ডিস্টেন্স। তাহলে এটার একক হলো কি? এসআই পদ্ধতিতে মিটার। নাম হলো মিটার, এর প্রকাশ করব কি দিয়ে? স্মল এম দিয়ে। তাহলে ডাইরেক্ট যখন দৈর্ঘ্যের একক তোমরা লিখবে এসআই পদ্ধতিতে, এত কিছু না লিখে ডাইরেক্ট কি লিখবে? স্মল এম দিয়ে প্রকাশ করে দেবে। তাহলে এটা হলো মিটার। তাহলে ভরের একক কি? কিলোগ্রাম। এইখানে আমরা কি করব? কেটাকে ছোট হাতে নেব, অর্থাৎ স্মলে নেবে। তাহলে কেজি এইভাবে লিখবে কিলোগ্রাম। সময় এটাকে প্রকাশ করব স্মল এস দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পেয়ার, এটা বিজ্ঞানের নাম অনুসারে রয়েছে, এই জন্য আমরা কি করব? ক্যাপিটাল এতে লিখব। তাপগতীয় তাপমাত্রা কেলভিন, কেলভিনটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। পদার্থের পরিমাণ এটাকে প্রকাশ করব মোল না লিখে, এখানে আমরা কি লিখব? স্মল এম দিয়ে স্টার্ট করব, মোল, এম ও এল, মোল। এরপরে দীপন প্রাবল্য, এটাকে আমরা প্রকাশ করব কি? এখান থেকে নেব সি আর এখান থেকে নেব ডি, সিডি। ক্যান্ডেল এটা হয়ে যাচ্ছে কি? এখানে আমরা সংক্ষেপে প্রকাশ করব সিডি দিয়ে। তাহলে এই গেল কি? 7টা মূল প্রাথমিক, মূল বা প্রাথমিক রাশি, তাদের কি একক। এই এককগুলোর সাহায্যে এসআই এককটা তৈরি হয়েছে। খুব ভালো করে এগুলো দেখে রাখবে। প্রত্যেকটি একককে সংক্ষেপে প্রকাশ করার জন্য তার কি প্রতীক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রতীকটা বা সিম্বলটা লেখার জন্য আন্তর্জাতিকভাবে কিছু নিয়ম রয়েছে। তাহলে কি নিয়মগুলো একটু পরপর আমরা জেনে নিচ্ছি, একটু দেখে নাও। ধরে নাও দৈর্ঘ্যের একক হলো কি? সেন্টিমিটার। এই সেন্টিমিটার আমরা কিন্তু এইভাবে লিখব, কখনোই কিন্তু সেন্টিমিটারের পরে এরকমভাবে ডট দেব না, বা সেমির মাঝে এরকমভাবে ডট দেব না। তাহলে এরকম যদি করো তাহলে কি? এটা হলো ভুল। ঠিক আছে? তাহলে আমরা কি করব? শুধুমাত্র এরকমভাবে সেন্টিমিটারটা লিখে দেব। এটা একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, ধরে নাও কোনো একক এরকম বোঝাচ্ছে। ধরে নাও 1 গ্রাম, আমরা কি লিখলাম? 1 গ্রাম লিখলাম। কোনো একটা বস্তুর ভর ধরে নাও 1 গ্রাম রয়েছে, তো তোমার কি মনে হচ্ছে যে 5 গ্রাম হয়ে গেল। তো 5 গ্রাম কি 1 থেকে 5 হয়ে গেছে, তার মানে বহু বচন। তুমি এরকমভাবে ভাবতেই পারো। তাহলে কখনোই কিন্তু এরকমভাবে দেবে না, এস বা ইএস কিন্তু যুক্ত করবে না। যদি এটা করো 1 গ্রামের জন্য 1G লিখেছো আর 5 গ্রামের জন্য 5GS, তখন এই প্রসেসটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? 5 গ্রাম হলেও তোমরা এখানে 5G লিখবে, কখনোই এস বা ইএস লিখবে না, অর্থাৎ বহু বচন করতে পারবো না। এটা একটা গেল। বিজ্ঞানী নাম অনুসারে কোনো একক লিখতে হলে ধরে নাও বলের একক হলো কি? নিউটন। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক হলো কেলভিন। চাপের একক হলো পাস্কাল। তাহলে দেখো এই এককগুলোকে আমরা সংক্ষেপে যখন লিখব প্রতীকের সাহায্যে, তখন কি করব? নিউটনের কি প্রথম যে অক্ষরটা রয়েছে এন, সেটাকে আমরা কি করব? ক্যাপিটাল অক্ষরে লিখব। অর্থাৎ বিজ্ঞানীদের নাম অনুসারে যে এককগুলো লেখা হবে সবসময় এটা মাথায় রাখবে, তার প্রথম অক্ষরটা সবসময় কী হবে? ক্যাপিটালে হবে। অর্থাৎ এখানে আমরা কি করতে পারি? বলের একক ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো কি? নিউটন। তাহলে একই রকমভাবে এখানে এককটা হয়ে যাবে কি? অ্যাম্পিয়ার। এটা হয়ে যাবে কে, আর এটা হয়ে যাবে কি? পি এ হয়ে যাবে, পাস্কাল। ওকে? এবার বিজ্ঞানীর নাম বাদ দিয়ে যে সমস্ত একক থাকবে, প্রত্যেকটা একককে আমরা কি করব? স্মল লেটারে লিখব। অর্থাৎ মিটারকে আমরা স্মল এম দিয়ে লিখব, কিলোগ্রামকে
কিলোগ্রামের যে প্রথম কেটা সেটা কিন্তু স্মলে লিখব, সেকেন্ডটাকে আমরা স্মল এস দিয়ে লিখব, ক্যালোরিটাকে আমরা স্মল সি দিয়ে লিখব। তাহলে এই সমস্ত এককগুলো কি স্মলে হবে, আর এগুলো হচ্ছে কি ক্যাপিটাল লেটারে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলির গুণফল এবং ভাগফল আমরা করতে পারবো। কীরকম একটু ভালো করে দেখে নাও। একটা উদাহরণ দিয়ে বলছি, 20 মিটার পার সেকেন্ডকে যদি তুমি 5 সেকেন্ড দিয়ে ভাগ করো, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 5 4 20 আর সেকেন্ড সেকেন্ড কি কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি 4 মিটার। ওকে, এটাও যেমন করা সম্ভব, কি করতে পারি, এটা হলো ভাগফলের ব্যাপারটা। এবার গুণফল কি করতে পারি দেখো, 5 মিটার পার সেকেন্ডের সঙ্গে তুমি গুণ করছো কি 5 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, 5 আর 5 গুণ করলে কত হয় 25 মিটার পার হয়ে যাবে কি সেকেন্ডের স্কোয়ার, দুটো এস গুণ হয়ে যাচ্ছে নিচে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলোর আমরা কি করতে পারি, গুণফল এবং ভাগফল নির্ণয় করতে পারবো। এটা হলো কি এককের প্রতীকের কিছু নিয়মকানুন। 5 নম্বর পয়েন্ট কি বলছে, একের অধিক একক বোঝাতে আমরা কি করতে পারি, এই স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে পারি। যেমন কি নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো কি পার চিহ্ন। ওকে, এটা হলো ডিভাইডেড চিহ্ন। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারবো। এরপরে তাপমাত্রার কেলভিন একক প্রকাশ করার সময় কখনোই আমরা এরকমভাবে লিখতে পারি না 300 ডিগ্রি কেলভিন, এটা যদি লেখো তাহলে কি এটা ভুল। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 300 কেলভিন। তাহলে এখানে কোনো ডিগ্রি কথাটা থাকবে না। কিন্তু যদি সেলসিয়াসে প্রকাশ করতে হয় 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা এই ডিগ্রি কথাটা আনতে পারবো। তাহলে কেলভিনে প্রকাশ করলে শুধুমাত্র কে দিয়ে লিখবে, আর ডিগ্রি সেলসিয়াসে বললে তখন আমরা এইভাবে লিখব 298 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট, এই দুটোর ক্ষেত্রে ডিগ্রি কথাটা হবে, আর কেলভিনে যদি বলে আমরা কে দিয়ে শুধুমাত্র এটাকে প্রকাশ করব। 7 নম্বর পয়েন্টটা বলছি, সেকেন্ডের একক প্রকাশ করার সময় আমরা কখনোই এসিসি সেকেন্ড লিখব না, এটা প্রতীকের সাহায্যে যদি লিখি, যদি এটা লেখো তাহলে কি এটা হলো রং প্রসেস। এর পরিবর্তে আমরা কি করতে পারবো, স্মল এস ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আরও কি ধরে নাও স্কোয়ার মিটার এরকম যদি লেখো, অর্থাৎ মিটার স্কোয়ার না বলে আমরা কি বলছি স্কোয়ার মিটার, যদি এইরকম বলো তাহলে কি সেক্ষেত্রেও এটা হলো রং প্রসেস। এর পরিবর্তে তুমি কি লিখতে পারবে মিটারের স্কোয়ার। তাহলে এরকম কখনোই কিন্তু তুমি লিখবে না, বর্গ মিটারটাকে স্কোয়ার মিটার না লিখে এখানে তোমরা কি লিখবে মিটারের স্কোয়ার লিখবে। এটাই হলো কি রাইট প্রসেস বা রাইট নিয়ম, এককের প্রতীকগুলোকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো, যেন তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখতে থাকো সায়েন্স গাইডেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।